এলো। এই যে শুনছেন? পেছন থেকে ডাক শুনে ঘুরে তাকালো দুজন। আশরাফকে দেখে দাঁড়িয়ে গেল তারা। আশরাফ এগিয়ে এসে তাদের সামনে দাঁড়ালো, মাথা নিচু করে কণ্ঠ খাদে নামিয়ে বলল, সেদিনের জন্য সরি। আমি আজকে বুঝতে পেরেছি ক্ষমতা শক্তির গৌরবে আমি অমানুষ হয়ে গিয়েছি। বিশ্বাস করুন, এরকম আমি আর কখনোই করব না। নিতু ফিচেল হেসে বলল, কোনো অঘটন নিজের সাথে ঘটলেই মানুষ বুঝতে পারে, আপনার ক্ষেত্রেও তাই হলো। তাও তো বুঝতে পারলেন, এটাই অনেক। আশরাফ কথা না বাড়িয়ে বলল, আশা আপনাদেরও কারো একজনের নম্বর চাইলো, পরে যোগাযোগ করতে চাই। এখন তো ভালোভাবে কথা বলতে পারলো না। বন্যা নিজের নম্বরটা আশরাফকে দিয়ে বলল, এটা রাখুন, বোনের যত্ন নেবেন। পরবর্তীতে বাইরের মেয়েদেরও একটু নিজের বোনের নজরে দেখবেন। বেশ রাত করে গাড়ি এসে থামলো বাড়ির সামনে। নিতু এক প্রকার জোর করে বন্যাকে নিজের সাথে নিয়ে এসেছে। রাত হলেও বন্যা নিচের বাসায় ফিরতে চেয়েছিল, কিন্তু নিতু সেটা হতে দেয়নি। এর মাঝে বেশ কয়েকদিন কেটে গিয়েছে, দুজনের একসাথে কথা হয়নি। রাতভর আড্ডা বা খাওয়া দাওয়া করা হয়নি। নিতুর এখন সংসার হয়েছে, যদিও উৎস সবসময় বাসায় থাকে না। বন্যা চাইলেই মাঝে মাঝে বান্ধবীর কাছে আসতে পারে। নিতু নিজেও বন্যাকে আসতে বলে, কিন্তু বন্যা আসে না। তার কথা বান্ধবী যত কাছেরই হোক না কেন, ভালোবাসা, কথাবার্তা, ব্যবহার আর একে অপরের অন্যের পাশে থাকার মধ্যেই থাকতে হয়। বান্ধবীর অতিরিক্ত বাসায় আসা দৃষ্টিকটু দেখায়, নিতুও মেনে নেয়। কি আর করার। বন্যা খুবই হিসেবি মেয়ে, তার ধ্যান ধারণা অন্যদের চেয়ে আলাদা আর উন্নত। বেল বাজাতে মিনিট দুয়েকের মাঝে কাছের মেয়েটি এসে দরজা খুলে দিল। দুজনে বাসায় প্রবেশ করলো। ড্রয়িং রুমে আলো জ্বলছে। কাছের মেয়েটাকে নিতু শুধালো, আম্মা ঘুমিয়েছে? মেয়েটি উপর নিচে মাথা নাড়ল। নিতু ফের জানতে চাইলো, তুমি খেয়েছো? হ্যাঁ, আম্মাকে খাওয়াইছি। আপনারা হাত মুখ ধুয়ে আসেন, আমি খাইতে দিতাছি। নিতু নিষেধ করে বলল, আমাদের খেতে দিতে হবে না, রাত হয়েছে, তুমি ঘুমাও, যাও, আমরা খেয়ে নিব। খাবার গরম করে দেই? সেটা করতে হবে না, তুমি ঘুমাও। মেয়েটা আর কথা বাড়ালো না, নিজেদের জন্য বরাদ্দকৃত রুমের দিকে পা বাড়ালো। নিতু বন্যাকে ইশারা করে ওপরের দিকে যেতে যেতে বলল, যা খেয়েছিলাম তার সবই দুশ্চিন্তা আর দৌড়াদৌড়িতে হজম হয়ে গেছে। ফ্রেশ হয়ে তাড়াতাড়ি খেতে বসবো, জলদি চল। বন্যা নিতুর পিছু নিল। সিঁড়ি বেয়ে যেয়ে যেতে নিতু মৃদু গলায় বলল, আমার অতটা ক্ষুধা পাইনি, না খেলেও চলবে। নিতু খোঁচা দিয়ে বলল, তোমার কেন রাতে খেতে হবে? তোমার কেন ক্ষুধা লাগবে? তোমার তো আশরাফকে নম্বর দিয়েই পেট ভরে গেছে। বন্যা প্রতিবাদের স্বরে বলে উঠল, আজে বাজে কথা বলবি না নিতু। বাজে কথা নিতু বলে না। এই নম্বর দিয়েছিস দিয়েছিস, কখনো যদি শুনি দুজনের লটর পটর চলছে, একদম খবর খারাপ করে দেব। আপনি বেশি বেশি চিন্তা করে ফেলছেন। সরি, দুশ্চিন্তা। এসব কিছু হবে না। ছেলেটাকে দেখে খারাপ মনে হলো না? সেদিন কিভাবে তোদের সাথে এত কিছু হলো কে জানে। নিতু দাঁড়িয়ে গেল, শাসিয়ে বলল, সাবধান, বিড়ালকে দেখতে ভাজা মাছটা উল্টে খেতে জানে না টাইপ লাগলেও সে কিন্তু সুযোগ পেলে চুরি করে খায়। বন্যা ভ্রু কুচকে শুধালো, এসব আমাকে বলছিস কেন? এই বয়সে একটা ছেলে অন্তত এক সন্তানের পিতা আর একটা মেয়ে দুই সন্তানের মাতা হয়, আর তুই বিয়েই করিসনি? নম্বর দেয়াতে আমার সন্দেহ হচ্ছে। কবে যেন বিয়েতে বসে যাস? এই ভরসা আমার উপর? বিন্দু মাত্র ভরসা করতে পারছি না। বন্যা মেয়েকে রাগ দেখিয়ে বলল, তোর মতো হুট করে বিয়ে করে নিব না। যাকেই করি তোকে জানিয়েই করব। ওই লোকটাকে বিয়ে করার সম্ভাবনা আছে? বালের কথা বলিস না তো। নাম্বার দিয়ে আমারই ভুলে গেছে। নিতু হেসে বন্যার কাঁধে হাত দিয়ে একসাথে উপরে যেতে যেতে বলল, আচ্ছা বিয়ে করিস, তাও রাগ করিস না, চল।
রিশা আর জুবাইর বিয়ের কথা বলছে। আজ জুবাইরের পরিবার রিশাকে দেখতে এসেছে। সকল কথাবার্তা সম্পর্কে নিতুকে আগে থেকেই জানানো হয়েছিল। ফরিনা বেগম সারাক্ষণ সেখানে উপস্থিত থাকতে পারলেও নিতু থাকতে পারেনি। ইদানিং কাজে ফিরেছে বলে প্রায় সবটা দিনই কাজের মধ্য দিয়ে যায় তার। ব্যস্ততা দিনকে দিন বেড়েই চলেছে। রিশার দেখতে আসার দিন নিতুর অন্তত বিকেলে তাদের বাসায় পৌঁছানোর কথা থাকলেও ফটোশুট শেষ করে পৌঁছাতে পারেনি। কাজ শেষ করে গাড়িতে উঠেই ফরিনা বেগমকে কল করলো নিতু। হাতে ফোন থাকায় রিসিভ করতে সময় নিলেন না ফরিনা বেগম। তুমি কত দূর? আসবে কখন? কাজ শেষ হয়নি? ফরিনা বেগমের একাধারে তিনটা প্রশ্ন শুনেও তার জবাব না দিয়ে নিতু উল্টো জানতে চাইল, জুবাইরের বাড়ির মানুষ কি চলে গিয়েছে? ফরিনা বেগম বললেন, ওরা এসেছেই দেরি করে, তুমি তাড়াতাড়ি চলে এসো। আমি বেরিয়েছি আম্মা, বেশি সময় লাগবে না। সাবধানে এসো। আপনার ছেলে কল দিয়েছিল? গতকাল কথা হয়েছে। কেন? সে রাতে ফিরবে সম্ভবত। আমাকে কল করেছিল, বিকেলের দিকে বলল। বাহ, ভালো খবর। রিশার বিয়েতে হয়তো দেরি হবে না। ছেলের মা ছেলের তাড়াতাড়ি বিয়ে দিতে চাইছে। দেখা যাক কি হয়। তুমি চলে এসো। আচ্ছা আম্মা। নিতুর বাসায় পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা পেরিয়ে রাত হলো। রাস্তায় অতিরিক্ত জ্যাম থাকায় গাড়ি একই জায়গায় প্রায় আধা ঘন্টা থেমেছিল। কিছুতে এদিক ওদিক সামনে পেছনে নড়ছিল না। যে সময় পুরো রাস্তা আসা যেত সেখানেই সেই সময়টা লেগে গিয়েছে। নিতু বাসার ভেতরে ঢুকতেই সবাইকে ড্রয়িং রুমেই পেল। রিশাও সেখানেই বসে আছে, পাশে আছে জুবাইর। নিতু গিয়ে এক পাশে দাঁড়ালো। নিতুর উপস্থিতি বুঝতেই রিশার মা মৃদু হেসে জুবাইর মাকে উদ্দেশ্য করে বললেন। জুবাইরের বোন পাশে থেকে বলে উঠল, নিতু আন্তরিকতার সাথে হাসলো। সবার সাথে টুকটাক আলাপ শেষ করে বাড়ির বউদের পাশে গিয়ে দাঁড়াতেই মালিহা বলে উঠল, এত দেরি হয়েছে কেন ম্যাডামের? ভাবি হয়েছেন আর কাজে পাকি? নিতু মুখ মলিন করে বলল, আর বলিয়েন না ভাবি, রাস্তার জ্যামেই মানুষের সময় খেয়ে নিল। গাড়িতে বসে থাকতে থাকতে কোমর ব্যথা হয়ে গেছে। মালিহা দুষ্টু হাসি হেসে বলল, আমার দেবর আসছে শুনলাম, রাতে কোমর টিপে নিও। নিতু মুচকি হেসে বলল, সেটা না হয় নিলাম, সমস্যা কোথায়? জামাই তো আমারই। জুবাইরের পরিবার পূর্ব পরিকল্পনা করে রিশাকে দেখতে এসেছে। জুবাইরের কাছে থেকে ছবি আগে থেকেই দেখছিল তারা। অপছন্দ করার মতো কিছুই খুঁজে পায়নি তারা, শুধু সামনাসামনি দেখার অপেক্ষায় ছিলেন সবাই। সুতরাং সব চিন্তা ভাবনা করে আগে থেকেই রিং নিয়ে এসেছেন। সবকিছু ঠিকঠাক থাকলে আজই রিশাকে রিং পরানো হবে এবং বিয়েতেও দেরি করবেন না বলে রিশার পরিবারকে জানিয়েছেন। পরিকল্পনা অনুযায়ী সব কিছু মনের মতো পেয়ে জুবাইরের মা, বোন এবং দুলাভাই সিদ্ধান্ত নিলেন রিশাকে আজই রিং পরানো হবে। রিশার পরিবারের সবাই আজ উপস্থিত আছে। সুতরাং সবার আলাপ আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেওয়া হলো রিং পরানোর। জুবাইরের হাতে রিংয়ের বক্স দেওয়া হয়েছে। রিশা বারবার প্রলম্বিত শ্বাস ফেলছে। পাশের মানুষটাকে দীর্ঘদিন ধরে সে চেনে এবং জানে, তবুও এই সময়ে তার বুক কাঁপছে। ভাগ্য পরবর্তীতে সহায় হবে তো? এখনকার মতো সারা জীবন স্মুথলি যাবে? জুবাইর এমন ম্যাচিওর থাকবে, তাকে বুঝবে? ঠান্ডা মস্তিষ্ক কখনো তার কোনো কাছে উত্তপ্ত হয়ে সব পুড়িয়ে ছারখার করে দেবে না তো? মানুষ এরকম থাকবে? নানা রকম প্রশ্ন রিশার মাথায় ঘুরপাক খাচ্ছে। রিশার মুখ মলিন দেখে নিতু সহ তার দুই ভাবি এগিয়ে গেল, কাঁধে হাত দিয়ে সাহস জোগালো। একটু বোধহয় শান্ত হলো সে। তিনজন একটু সরে দাঁড়াতেই জুবাইর আলগুছে রিশার হাতের উপর হাত রেখে মৃদু গলায় বলে উঠল, তোমার হয়তো ভয় লাগছে, কাঁপছো তুমি। তোমার জুবাইয়ের উপর ভরসা নেই তোমার? তোমার এই পুরুষটা এখন যেমন ভবিষ্যতে ঠিক এমনই থাকবে। আমরা সবাই আছি। এখন শুধু তোমাকে চাই, তোমাকে ভালোবাসতে চাই। তুমি আমাকে আমার করে দিবে না?
রিশা কিছুক্ষণ চেয়ে রইল জুবাইরের দিকে, কিছুক্ষণ মৌন থেকে বলল, দেব। জুবাইর মুচকি হেসে হাতের রিংখানা পরিয়ে দিল রিশার অনামিকায়। রিশার দিকে একটু চেপে এসে বিড়বিড় করে বলল, ভালোবাসি। উৎস দেশে ফিরেছে, নিজের কোয়ার্টারে কিছু কাজ থাকায় সেখানে আগে যেতে হয়েছিল তাকে। প্রতিবারই মিশন থেকে ফিরে কিছু বৈঠকে বসতে হয়, নিজেদের যেমনটা বসতে হয় কোথাও যাওয়ার পূর্বে। সব রকম কাজ মিটিয়ে বাসায় পুনরায় ফিরে আসতে সময় লেগেছে 4 দিনের মতো। আপাতত কিছুদিন এখন পরিবারের সাথে থাকা যাবে। রিশার বিয়ের কেনাকাটা চলছে। রিশার পরিবার মাস 2 দেরি করতে চাইলেও জুবাইরের পরিবার সেটা মেনে নেয়নি। তারা নিজেদের ছেলেকে তাড়াতাড়ি বিয়ে করাতে চান। বিশেষ করে জুবাইরের আম্মা, তিনি রিশাকে দেখে এত পছন্দ করেছেন যার দরুন প্রায় প্রতিদিন একবার হলেও ছেলের বউর সাথে কথা বলেন। রিশা নিজের পরিবারের সাথে উৎস এবং নিতুর অনেক কিছুরই দায়িত্ব পড়েছে। রিশার মা স্বয়ং উৎস এবং নিতুকে দায়িত্ব দিয়েছেন রিশার বিয়ের জন্য গহনা কেনার। উৎস প্রথমে এই দায়িত্ব নিতে না চাইলে তাকে এক প্রকার জোর করা হয়। শেষমেশ রাজি না হয়ে কোনো উপায় মিলেনি। উৎস এবং নিতু বিকেলের দিকে বেরিয়েছে নিজেদের জন্য কিছু কেনাকাটা করতে এবং রিশার গহনা কেনার জন্য। সবকিছু যখন কেনা প্রায় শেষ, নিজেদের জন্য কেনাকাটাও শেষ করে শপিং মল থেকে বের হচ্ছিল, তখন হঠাৎই মাথাটা ঘুরে ওঠে নিতুর। হাঁটা থামিয়ে শার্ট খামচে ধরে দাঁড়িয়ে থাকা উৎসের। নিতুকে এই অবস্থায় দেখে দাঁড়িয়ে যায় উৎস নিজেও। খারাপ লাগছে তোমার? নিতু কপালে হাত দিয়ে চোখ বন্ধ করে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। তারপর নিজেকে ধাতস্থ করে উৎসকে আশ্বস্ত করে বলল, আমি ঠিক আছি। হঠাৎ এভাবে দাঁড়িয়ে গেলে যে? মাথাটা একটা চক্কর দিয়ে উঠেছিল। আসার পর থেকে দেখছি ঠিকমতো খাওয়া দাওয়া করছো না। মাথার আর দোষ কি? সে তো এখানে ওখানে চক্কর দেবেই। নিতু মৃদু হেসে বলল, এখানে কি এখন তুমি আমাকে শাসন করতে শুরু করবে নাকি? চারিদিকে কিন্তু মানুষ দেখছে। উৎস চকিতে বলে উঠল, বউ আমার, বউকে আমি শাসন করব নাকি আদর করব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। নিতুর হাতে যে 2টা শপিং ব্যাগ ছিল উৎস সেগুলো নিজের হাতে নিয়ে অন্য হাতে নিতুর হাত ধরে বলল, চলো কিছু খেয়ে নিই। নিতু বাধা দিয়ে বলল, ক্ষুধা লাগেনি তো? শরীরটা কয়েকদিন হলো একটু খারাপ যাচ্ছে, এই আর কি। তাহলে এখন খাওয়া দাওয়া করে একবার চেক আপ করে তারপর বাড়ি ফিরবো। সামনে রিশার বিয়ে, তুমি এমন অসুস্থ থাকলে চলবে? তাদের তো সব ভরসা তোমার উপর। তুমি অসুস্থ থাকলে সবকিছু কে দেখবে? কিন্তু নিতুকে কোনো কথা বলতে না দিয়ে হাত ধরে টেনে হাঁটা শুরু করলো উৎস। গাড়ির পেছনের সিটে সব জিনিসপত্র রেখে সামনে পাশের সিটে নিতুকে বসিয়ে দিল সে। নিজে গিয়েও ড্রাইভিং সিটে বসলো। গাড়ি চলতে শুরু করলো মুহূর্তেই। গাড়ি এসে থামলো নিতুর পছন্দের রেস্টুরেন্টের সামনে। নিতু যে কয়েকবার উৎসের সাথে বাহিরে খেতে এসেছে, তার বেশিরভাগ সময়ই এটাই এসেছে। এখানকার খাবার নিতুর বড্ড পছন্দের। তাছাড়া এখানে এত বেশি সে এসেছে যে এখানকার কাছে যারা নিয়োজিত তারা প্রায় প্রত্যেকেই তাকে চেনে। উৎস বেছে বেছে নিতুর পছন্দের খাবারগুলো অর্ডার করলো। নিতু চুপচাপ বসে বসে উৎসের কাজ দেখছে আর ভাবছে এমনিতেই কয়েকদিন খাওয়া দাওয়ার ইচ্ছে হচ্ছে না তার, খেতেই পারছে না বলতে গেলে। উৎস এতগুলো খাবার অর্ডার করলো, সেটা দুজনে মিলে কিভাবে শেষ করবে সেটাই ভাবছে। ওয়েটার চলে যেতেই নিতু বলল, এত খাবার কে খাবে? উৎস হেসে বলল, আমি খাবো আর তুমি চেয়ে চেয়ে দেখবে। নিতু দীর্ঘশ্বাস ফেলে বলল, সেটাই করতে হবে, আমি খেতে পারবো না এত কিছু। সেসব পরে দেখছি, তুমি ফ্রেশ হবে একটু। আমার যেতে হবে ফ্রেশ হতে। না, আমি এখানেই বসছি। ঠিক আছে, তুমি বসো, আমি আসছি। উৎস অল্প কিছু সময়ের মধ্যেই ফ্রেশ হয়ে ফিরে এলো। খাবার আসতে সময় নিল প্রায় আধা ঘন্টা। টেবিল ভর্তি খাবার। উৎস নিজেই অল্প অল্প করে পরিবেশন করলো নিজের এবং নিতুর জন্য। বাকি খাবারগুলো নষ্ট না হয় তাই আগে থেকে ওয়েটারকে জানিয়ে রাখলো খাবারগুলো প্যাক করার কথা। নিতু খেতে খেতে শুধালো, খাবার বাসায় নিয়ে যাওয়ার কথা ভেবেই এত অর্ডার করলে? উৎস দু পাশে মাথা নেড়ে বলল,
না। তাহলে? যাওয়ার পথে কাউকে এই খাবারগুলো দেওয়ার মতো পেলে দিয়ে যাব। নিতু আর কোনো কথা কিছু বলল না, শুধু মৃদু হেসে পুনরায় খাওয়া শুরু করলো। উৎসের কিছু কিছু কাজ তার অসম্ভব ভালো লাগে। মাঝে মাঝে সেই মানুষটাকে দেখে আর ভাবে এই মানুষটা তার ভাগ্যে লেখা ছিল। অধিক সময় নিয়ে হলেও তার তো হলো। ভালোবাসার কাঙাল এই মেয়েটার ভাগ্যে এই মানুষটা আজীবন থেকে যাবে।